আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ট্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। তিনি আরও বলেন, ন্যায় বিচার শুধু আদালত ও আইনের বিষয় নয়, এটি একটি মানবিক দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তিও। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রের ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। একজন মানুষও যাতে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচিও অব্যাহত রাখবে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে সরকার বিভিন্ন বিধিবিধানের পরিবর্তন এনেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। রাষ্ট্রের ও ব্যক্তি পর্যায়ের খরচ কমাতে মামলার আগেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আওয়ামী ফ্যাসিবাদী সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশে কিছু উগ্রবাদী আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে আছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ 14 জনের হাতে পদক তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। দেশে জঙ্গিবাদের ঠাঁই নেই বলে জানান তিনি। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে। সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি রাষ্ট্রীয় দিবস সমূহে। আর গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, ওগুলোতে সবসময় আমরা আমাদের এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিওর অনুসারে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে থাকি। অন্যদিকে পিআইডি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ সহ নানা ইস্যুতে কথা বলেন। শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে, কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল। বাংলাদেশে জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি উগ্রবাদের অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আবারও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গ। এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্রের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, জ্বালানি লোডিংয়ের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার রূপপুরে যেটি অবস্থিত, সেটির প্রথম ইউনিটের যে জ্বালানি স্থাপন অর্থাৎ ইউরেনিয়াম,
সেটি আজকে চুল্লিতে প্রবেশ করানো হবে এবং এর মধ্য দিয়েই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদনের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজ দুপুর 2:30 নাগাদ এই কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম তিনি এটি উদ্বোধন করবেন এবং এটিকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সার্বিক যে ব্যবস্থাপনা ছিল এবং সঞ্চালন লাইন ছিল সব কিছুর প্রস্তুতি শেষে আজকে এখানে ইউরেনিয়াম প্রবেশ করানো হবে এবং এরপর ধাপে ধাপে এখানে যে জ্বালানি রূপান্তর সেটির পর আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ লাইনের মাধ্যমে সঞ্চালন লাইনের মাধ্যমে প্রবেশ করানো হবে এবং বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে পূর্ণাঙ্গ যেটি 1200 মেগাওয়াটের যে প্রকল্প রয়েছে এখানে প্রথম ইউনিট সেটির সম্পাদন করা হবে এবং পরবর্তী ধাপে দ্বিতীয় যে ইউনিট সেটির কার্যক্রম শুরু হবে বলে আমাদেরকে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং একই সাথে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্বের 33তম দেশ হিসেবে পরমাণু ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো পরমাণু বিদ্যুতের যুগে। তো আমরা এখন অপেক্ষায় আছি এটি উদ্বোধনের কিছুক্ষণ পরে এটি শুরু হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে এ বিষয়ে সবশেষ আপডেট। জানছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের খবর। সুনামগঞ্জের দেখার হাওরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গিয়াস, ভারী বৃষ্টিপাতের খবর বলছিলাম, হাওরের সেখানে কি কৃষক ধান ঘরে তুলতে পেরেছেন, জানাবেন। ইফতেকার, আপনি কিছুক্ষণ আগে খবরে বলছিলেন সুনামগঞ্জের সার্বিক যে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার কারণে সুনামগঞ্জের যে খবরগুলি, তো আপনি দেখছেন আমি আছি দেখার হাওরে এবং এই দেখার হাওরের চিত্রই সারা সুনামগঞ্জের চিত্র। আপনি দেখছেন তারা বুক সমান পানি থেকে এখন তাদের ফসল কেটে নিচ্ছেন এবং ঠিক পেছনে একটু জায়গা উকি দিয়ে আছে যেখানে ধান শুকানোর খলা ছিল, সেই খলাও পানির নিচে তলিয়ে গেছে। এইভাবে করে সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলার যে ধান শুকানোর যে খলা ছিল সেই খলাও এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। এর আগে জলাবদ্ধতায় বেশ কিছু হাওরের ফসল তলিয়ে গেছিল, এখন কিছু ধান তারা কেটে এনেছিল, সেই ধানও শুকাতে পারছেন না এবং খলা থেকেই ভেসে যাচ্ছে। তো আমি যে জায়গাটিতে আছি সুনামগঞ্জ শহরের একদম পাশের একটি দেখার হাওরে এবং এই দেখার হাওরের চিত্র যদি এইটুকু থাকে, গভীর হাওরের কি পরিমাণের ভয়াবহ চিত্র সেটা আপনারা অনুমান করতে পারছেন। সুনামগঞ্জে আকস্মিক বন্যার আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, এর প্রভাবেই সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে গেছে, হাওর একের পর এক পানি নিচে তলিয়ে যাচ্ছে, সেই খবর আমরা পাচ্ছি। আর এবার সুনামগঞ্জের যে কৃষকের যে দুঃখ দুর্দশা আরো বাড়বে সেটি আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন। আর আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, নদীর পানি বেড়ে আরো নতুন নতুন বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম হাওরের খবর। কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত সারা দেশ। এর প্রভাব পড়েছে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এরই মধ্যে বঙ্গোপসাগর, চট্টগ্রাম, পায়রা, মোংলা সহ সমুদ্র ও নদী বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কালবৈশাখীর প্রভাবে চট্টগ্রামে টানা কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হয়েছে। এতে নগরীর নাসিরাবাদ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, বাকুলিয়া সহ কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়ক সহ নিম্নাঞ্চল থেকে দ্রুত পানি না সরে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। ঝড়ের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লায়। পাশাপাশি টানা বর্ষণের ফলে শহরাঞ্চলের সড়কগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 3-4 দিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাসহ 7 দফা দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করে তারা এই কর্মসূচির কথা জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভাগে শিক্ষক কর্তৃক ব্যক্তিগত মানসিক নিপীড়নের ঘটনা ঘটছে, যা একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে।
মিমোর মৃত্যু সেই পরিস্থিতিরই পরিণতি বলে তারা দাবি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, ন্যায় বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের সাথে সংহতি জানাতে উপস্থিত হন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 2% বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী জুনের জন্য ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 2.1% বেড়ে $110.55 দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ক্রুডের দামেও উলম্ফন ঘটেছে। মার্কিন ইরান যুদ্ধ বন্ধের অব্যাহত চেষ্টা বারবার ব্যর্থ হওয়ার মধ্যে দামের এই বৃদ্ধি ঘটল। চলমান হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহের পথ রুদ্ধ রয়েছে। জীবাশ্ম জ্বালানির দাম বাড়ায় ইউরোপে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।